প্রফেসর উজান চৌধুরী, লেখিকা বন্যা শিকদার, পর্ব 33। মেহের মাত্রই পরীক্ষা শেষ করে ক্লাসরুম থেকে বের হলো। তার মনটা বড্ড খারাপ হয়ে আছে। একমাত্র মৌয়ের জন্য। পরীক্ষা হলে দুজনের বাসার দূরত্ব অনেক বেশি থাকায় মেহের মৌকে বিন্দুমাত্র হেল্প করতে পারেনি। তাছাড়া মৌ মাত্র 1.5 ঘন্টা লিখে খাতা জমা দিয়ে চলে গেছে। এত কম সময়ে লিখে সে কত নম্বরই বা পাবে? তবে মেহেরের মনে মৌয়ের প্রতি এইটুকু গভীর বিশ্বাস আছে যে মেয়েটার মাথা যতই তেরা হোক না কেন, সে ঠিকই মোটামুটি একটা মার্কস পেয়ে পাশ করে যাবে অন্তত। মেহের ক্লাসরুম থেকে বের হয়ে পুরো কলেজ ক্যাম্পাসের চারদিকে ভালো করে তাকালো, কিন্তু কোথাও মৌয়ের দেখা মিলল না। মুহূর্তের মধ্যেই একরাশ বিষণ্ণতা এসে ভর করলো তার মনে। মেয়েটা হঠাৎ কোথায় চলে গেল সে কিছুই বুঝতে পারছে না। মেহের কেনা বলে মৌ সাধারণত কোথাও এক পাও নড়ে না, সেখানে আজ তাকে একা ফেলে রেখে নিখোঁজ মেহের প্রায় আধ ঘন্টা সময় নিয়ে একাই পুরো কলেজ চক্কর দিল, কিন্তু তবুও মৌয়ের কোনো সন্ধান পাওয়া গেল না। মৌয়ের জন্য টেনশনে মেহেরের ফর্সা কপালে এবার বিন্দু বিন্দু ঘাম জমে উঠতে শুরু করলো। শুধু মৌ নয়, কলেজের চত্বরে সে আজ উজানকেও কোথায় দেখতে পেল না। অতঃপর একরাশ ক্লান্তি আর বিরক্তি নিয়ে মেহের যখন কলেজ গেটের সামনে এসে দাঁড়ালো, ঠিক তখনই আচমকা ঘটে গেল এক অভাবনীয় কাণ্ড। কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন চিল পাখির মতো এসে মেহেরকে এক হেঁকশে টানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট কারের ভেতরে টেনে নিয়ে নিল এবং সাথে সাথে গাড়ির দরজা লক হয়ে গেল। হুট করে এমন আকস্মিক ও ভীতিজনক কাণ্ড ঘটায় মেহের প্রচণ্ড আতঙ্কে নিজের চোখ মুখ খিচে শক্ত করে বন্ধ করে নিল। তার পুরো শরীর তখন ভয়ে থরথর করে কাঁপছে। কয়েক সেকেন্ড পর সে ধীরে চোখ পিটপিট করে মেলে তাকালো এবং সামনে বসা চালকের আসনের মানুষটিকে পরখ করল। সামনে ইফাতকে চওড়া হাসিতে বসে থাকতে দেখে মেহেরের বুকের ভেতর এতক্ষণ ধরে জমতে থাকা ভয়ের মেঘটা কেটে গিয়ে এক চিলতে স্বস্তি ফিরে এলো। তবে ভয়টা সে সত্যি মাত্রাতিরিক্ত পেয়েছিল। রাগে, ক্ষোভে আর অভিমানে মেহের আর নিজেকে সামলাতে পারল না। সে অমনি নিজের 2 হাত বাড়িয়ে ইফাতকে চওড়া বুকে ধূপ ধাপ থাপ্পড় মারতে শুরু করলো। ইফাত বিন্দুমাত্র বিরক্ত হলো না, বরং সে শব্দ করে হাসল। এই প্রথম মেয়েটি নিজের থেকে নিজের অধিকার খাটিয়ে তাকে স্পর্শ করেছে। মেহেরের এই মিষ্টি মায়ের সামনে সে নিজেকে সম্পূর্ণ করে দিয়ে চুপচাপ বসে রইল, বিন্দুমাত্র বাধাও দিল না। বেশ কিছুক্ষণ ধরে মারার পর মেহের ক্লান্ত হয়ে নিজের হাত থামালো এবং চোখ রাঙিয়ে ফুঁপতে ফুঁপতে লাগলো। এভাবে কেউ বুনো পশুর মতো টান দেয়? হ্যাঁ, আপনি জানেন আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। আমার তো বুক ফেটে যাওয়ার উপক্রম হয়েছিল। কোনো না কোনো অন্য পুরুষ আমাকে টাচ করেছে। মেহেরের মুখ থেকে অন্য কেউ টাচ করেছে কথাটা শোনা মাত্রই ইফাতের মুখে সেই চওড়া হাসি এক নিমিষে উধাও হয়ে গেল। তার চোখের মণি দুটো রাগে লালচে বর্ণ ধারণ করল। সে এক তীব্র হুঙ্কার দিয়ে বজ্র কঠিন কণ্ঠে বলে উঠল, জিহ্বা টেনে একদম ছিঁড়ে ফেলব সেই শকুনে যে আমার এই মিষ্টি ফুলকন্যাকে স্পর্শ করার দুঃসাহস দেখাবে। মনে রাখবে ফুলকন্যা, তুমি অনলি ওয়ান অ্যান্ড অনলি এই ইফাত চৌধুরী। এই ইফাত চৌধুরী ব্যতীত দুনিয়ায় অন্য কোনো পুরুষ তোমাকে ছোঁয়াত দূর ছায়ার পাশে দাঁড়ানোর যোগ্যতা রাখে না। জাস্ট মাইন্ড ইট। ইফাতের এই তীব্র অধিকারবোধ আর চরম পাগলামি দেখে মেহের আর দৃষ্টিতে অপলক হয়ে কিছু সময় তার দিকে তাকিয়ে রইল।
তার বড় বড় চোখ দুটোর কোণে এবার জল চিকচিক করে উঠল। মানুষটা তাকে সত্যিই বড্ড বেশি ভালোবাসে। তবে এই আকাশসম ভালোবাসা কি আদৌ চিরকাল স্থায়ী হবে, নাকি সময়ের স্রোতে একসময় ক্ষণস্থায়ী রূপ নিয়ে মিলিয়ে যাবে? মেহের নিজের মনের ভেতরের জমাট বাঁধা ভয় থেকে আনমনেই ফিসফিস করে বলে উঠল, আমাকে আপনি ব্যতীত অন্য কোনো পুরুষ টাচ করলে আপনার সত্যিই এতটা খারাপ লাগে? মেহেরের প্রশ্নের জবাবে ইফাত আর কোনো কথা বলল না। সে শুধু নিজের স্থির ও তীক্ষ্ণ দৃষ্টি মেহেরের চোখের উপর নিক্ষেপ করল। তারপর পকেট থেকে একটা রুমাল বের করে অত্যন্ত যত্ন ও পরম মমতায় মেহেরের কপালে আর মুখে লেগে থাকা বিন্দু বিন্দু ঘামগুলো আলতো করে মুছে দিতে লাগল। ঘাম মোছা শেষ করে ইফাত নিজের অজান্তে মেহেরের নরম হাতের ভাঁজে নিজের উষ্ণ ঠোঁটের এক গভীর স্পর্শ এঁকে দিল এবং অত্যন্ত মৃদু মাদকাময় স্বরে আওড়াল, তুমি শুধু আমারই ফুলকন্যা। মেহের কেবলই আমার। এই ইফাত চৌধুরী নিজের ব্যবহৃত একটা সামান্য সুতোও কখনো কারো সাথে শেয়ার করতে পছন্দ করে না, সেখানে তোমাকে অন্য কারো সাথে কল্পনা করা তো আমার ভাবনারও অতীত। যদি কোনো দিন এমন পরিস্থিতি আসে তবে ইফাত চৌধুরী শুধু খারাপ লাগা নিয়ে বসে হাত কামড়াবে না, সে দরকার হলে সেই পুরুষকে নিজ হাতে খুন করে মাটিতে পুঁতে ফেলবে। কথাটা যেন এক বজ্রপাতের মতো মেহেরের বুকে গিয়ে বিঁধল। তার দু চোখ বেয়ে অবাধ্য অশ্রুধারা গড়িয়ে পড়তে লাগলো। সেই ইফাতের চোখের দিকে নিজের কাঁপতে থাকা চোখ দুটো স্থির রেখে এক বুক কাঁপানো প্রশ্ন করে বসল, যদি কখনো আপনি শোনেন যে আমাকে আপনি ব্যতীত অতীতে অন্য কেউ অবিশ্বাস সত্ত্বেও স্পর্শ করেছে, কিংবা কোনো কলঙ্কের ছোঁয়া আমার গায়ে লেগেছে, তখন কি আপনি আমাকে এই মাঝ নদীতে একলা ফেলে চিরতরে চলে যাবেন, নাকি সেদিন আমাকে নিজের ঘরের বৈধ বউ করে বুকে টেনে নেবেন? মেহেরের এই আকস্মিক ও রহস্যময় প্রশ্ন শুনে ইফাত এক মুহূর্তের জন্য সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেল। মেয়েটার অতীত জীবন সম্পর্কে তার বিন্দুমাত্র ধারণা নেই, তবে মেয়েটার চোখের সেই তীব্র আকৃতি আর মনের ভেতরের লুকানো ক্ষতটা সে আজ ঠিকই বুঝতে পারল। ইফাত আর কোনো প্রশ্ন করে মেহেরকে ছোট করল না। সে এক ঝটকায় মেহেরকে নিজের কাছে টেনে নিয়ে তার মাথাটা নিজের চওড়া ও শক্ত বুকের মাঝে শক্ত করে চেপে ধরল। সে মেহেরের চুলে নিজের চিবুক ঠেকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, ইফাত চৌধুরী, কখনো ফাঁকা মুখে বড় বড় কথা বলে না ফুলকন্যা। সময় এলে সে নিজের ভালোবাসা হাতে কলমে লিখে দেবে। আমার বুকে তোমার ঠাঁই আজীবন ছিল আর আজীবন থাকবে। ইফাত চৌধুরী কখনো কলঙ্কের ভয় পায় না। সে তোমার সাথে থাকার জন্য পৃথিবীর সকল কলঙ্ক নিজের গায়ে মাখতে রাজি। মেহের নিজের চোখ দুটো বুজে পরম শান্তিতে ইফাতের বুকের ভেতরের দ্রুত চলতে থাকা হৃদস্পন্দন শুনতে লাগলো। সে নিজের দুই হাত দিয়ে ইফাতের শার্টটা শক্ত করে খামচে ধরল। এই মানুষটাকে সে এখন নিজের জীবনের চেয়ে বেশি ভরসা করে। মেহের মনে মনে ভাবল, ইফাত নিশ্চয় তার অতীতের সব অনিচ্ছাকৃত ভুল আর ক্ষতগুলোকে নিজের গভীর ভালোবাসা দিয়ে মাফ করে দেবে, তাকে কোনো দিনও মাঝপথে ফেলে চলে যাবে না। হঠাৎই সে ধরফড়িয়ে বলে ওঠে, আমার বউ কোথায়? গাড়ি থামলো প্লিজ। আমার মৌ। রিল্যাক্স ফুলকন্যা, ভাবি বাসায় চলে গিয়েছে। ভয় পেও না, আমি আছি। মেহের তার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। তার মৌ ঠিক আছে, এটাই জানার ছিল। এখন বুকের ভারটা কম মনে হচ্ছে।
তাছাড়াও উজান যেখানে আছে সেখানে মৌয়ের কোনো ক্ষতি হবে না। চৌধুরী বাড়ির সদর দরজা দিয়ে ঝড়ের গতিতে পাগলের মতো ছুটে ভেতরে এলো উজান। ঢাকা থেকে এত দূর পথ সে কীভাবে যে বাইক চালিয়ে এসেছে তা কেবল ওই উপর আল্লাহই জানেন। হন্তদন্ত হয়ে আসার পর পুরো শরীর মেঘে একাকার হয়ে গেছে। গায়ে সাদা ফরমাল শার্টটি ঘামে ভিজে শরীরের সাথে লেপ্টে আছে, যার ফলে তার সুগঠিত শরীরের প্রতিটি ভাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছে। ভেতরে তাড়াহুড়া করে ঢুকে আসার সময় উজান দরজার চৌকাঠে বার কয়েক হোঁচটও খেল, কিন্তু নিজের শরীরের সেই ব্যথার দিকে বিন্দুমাত্র পরোয়া করল না সে। হাঁপাতে হাঁপাতে সে পরোক্ষ করল পুরো বাড়িটা কেবল যেন স্তব্ধ হয়ে আছে, অথচ এই মৌ একাই পুরো বাড়ি নিজের চঞ্চলতায় মাতিয়ে রাখে। উজান ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়েই নিজের সর্বশক্তি দিয়ে চিৎকার করে উঠল, আম্মু আমার বউ কই? ও আম্মু, আম্মু আমার বউ কোথায় গেল? উজানের এমন বেদনা সুদৃশ্য চড়া কণ্ঠস্বর পেয়ে উপর থেকে আরিফুল চৌধুরী, মৌসুমী চৌধুরী এবং তুবা তড়িঘড়ি করে ড্রয়িং রুমে হাজির হলেন। আর ঠিক তখনই বাহির থেকে ইফাত ও মেহেরও হন্তদন্ত হয়ে ভেতরে প্রবেশ করল। কিন্তু উজান এই মুহূর্তে কারো দিকে তাকালো না, কোনো কিছু দেখার মানসিকতাও তার নেই। সে সোজা নিজের বাবার সামনে গিয়ে রক্তচক্ষু নিয়ে দাঁড়ালো। ড্যাড, আমার বউ কোথায়? তুমি ওকে কেন ওর বাপের বাড়ি পাঠিয়েছ? হ্যাঁ, আমি ওর লিগ্যাল হাজবেন্ড। তুমি কি পারমিশন আমার থেকে নিয়েছো? নেওনি তো? তাহলে কোন অধিকারে আমার বউকে এভাবে বাড়ি থেকে ওর বাপের বাড়ি যেতে দিছ? আরিফুল চৌধুরী ছেলের এই তর্জন গর্জন রুদ্রমূর্তির দিকে বিন্দুমাত্র পাত্তা দিলেন না। তিনি অত্যন্ত আয়েশ করে সোফায় গিয়ে আরাম করে বসলেন এবং খবরের কাগজটার চোখ বোলাতে লাগলেন। উজানও দাপট দেখিয়ে তার পিছু নিল। নিজের বাবার এমন চরম শান্ত আর ডোন্ট কেয়ার ভঙ্গি দেখে উজানের সারা শরীর এবার রাগে কাঁপতে লাগলো। এমনিতেই এক পিচ্চি তেরোমুখ বউকে সামলাতে দিন রাত তার হিমশিম খেতে হয়, আর এখন তার উপর জুটেছে এই বাবা নামক এক মির্জাফর। উজান এবার বাস খায় মেজাজে গর্জে উঠে বলল, ড্যাড, কথা বলছো না কেন তুমি? আমার বউ কই? আরিফুল চৌধুরী আবারও এমন একটা ভাব নিয়ে বসে রইলেন যেন কিছুই হয়নি। তার সামনে কোনো মানুষ নয়, বরং একটা মাছি ভনভন করছে। উজান এবার ধৈর্যের শেষ বাঁকটুকুও চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সে রাগের মাথায় এক ঝটকায় ডাইনিং টেবিলের সামনে গিয়ে দাঁড়িয়ে কড়কড় শব্দে টেবিলের উপর থাকা গ্লাস, প্লেট ও পানির জগসহ সমস্ত জিনিসপত্র মেঝেতে আছাড় মেরে উল্টে ফেলে দিল। কাঁচ ভাঙা তীব্র শব্দের মাঝেই সে সিংহের মতো রাগান্বিত কণ্ঠে হুঙ্কার তুলল, এই ড্যাডের বাচ্চা ড্যাড বিয়ে করিয়ে দিয়ে আমার বউকে আমার শ্বশুর বাড়ি কেন পাঠাচ্ছে? আমি এখন বউ ছাড়া কীভাবে থাকবো? আমার বউ চাই, বউ দাও তাড়াতাড়ি, আল্লাহ গো, আমার বউ কই? ছেলের মুখে ড্যাডের বাচ্চা ড্যাড এবং এই নজিরবিহীন পাগলামি দেখে আরিফুল চৌধুরী এবার একটু মনোযোগ দিলেন। তিনি নিজের খবরের কাগজটা পাশে রেখে গলার গম্ভীর ভাবটা বজায় রেখে উত্তর দিলেন, দেখো উজান, তোর সাথে এই ফালতু বিষয়ে আমি অযথা সময় নষ্ট করতে চাই না। তুই তো আমার মাননীয়াকে নিজের বউ বলে মানিসই না, তবে এখন হঠাৎ এত বউ বউ করে কেন চিল্লাচ্ছিস? হোয়াই? আমি ওকে ওর নিজের বাপের বাড়ি পাঠিয়ে দিচ্ছি। ভালো কিসের ভালো?
হ্যাঁ তুমি যাকে ভালো কিসের ভালো, হ্যাঁ তুমি যাকে মামুনি বলছো সে আমার বিবাহিত বউ। আমার পারমিশন ছাড়া ওর ভালো চাওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে ড্যাড? আমার বউ ভালো থাকবে না মন্দ থাকবে তা আমি নিজে দেখে নেব। তুমি কেন মাঝখান থেকে ওকে বাপের বাড়ি পাঠাবে? বউ কই আমার, তাড়াতাড়ি বলো। ঠিক সেই মুহূর্তেই উপরের সিঁড়ির দিকে সবার নজর গেল। দেখা গেল মৌ এবং তার বাবা সিঁড়ি দিয়ে একটি ট্রলি ব্যাগ হাতে নিয়ে ধীর পায়ে নিচে নেমে আসছেন। মৌয়ের গায়ে জড়ানো এক অপরূপ লাল টুকটুকে বেনারসি শাড়ি ঠিক যেন এক নতুন বউয়ের সাজে সে চিরতরে এই চৌধুরী বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। মৌকে লাল শাড়িতে দেখেই উজানের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে বিদ্যুৎ গতিতে মৌয়ের দিকে এগিয়ে যেতে চাইল, কিন্তু মৌ অমনি উজানের উপস্থিতি টের পেয়ে এক ঝটকায় অন্যদিকে সরে গেল। তাড়াহুড়ো করে এগুতে গিয়ে উজান সোফার কোণে পায়ের বড় আঙ্গুল খানিকটা তীব্র ব্যথা পেয়েও মুখ ফুটে কোনো শব্দ করল না। মৌ এবার নিজের চোখের জল আড়াল করে এক বুক অভিমান আর বাস খায় মেজাজ নিয়ে উজানের দিকে না তাকিয়ে চেঁচিয়ে বলে উঠল, আপনাকে বলছি না আসবেন না আমার কাছে, তবুও কিসের অধিকার আছেন? আব্বু চলো, এনার একটা কথাও শুনবো না আমি।